দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল লেবানন, বৈরুতে আনন্দ উল্লাস, স্বাগত জানালো সৌদি সহ বিভিন্ন দেশ। হিজবুল্লাহকে শান্তি বজায় রাখার আহ্বান ট্রাম্পের। শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, আবারও বললেন ট্রাম্প। চুক্তির জন্য পাকিস্তান সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের রাতভর রুশ হামলায় নিহত অন্তত 18, বিধ্বস্ত বিভিন্ন শহর। পাল্টা আক্রমণে রাশিয়াতেও প্রাণহানি, শান্তি আলোচনার পথ অনিশ্চিত বলছেন বিশ্লেষকরা। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বৈরুতে উল্লাস করেছেন সাধারণ লেবানিজরা। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি, ওমান সহ বিভিন্ন দেশ। যদিও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 ঘন্টার মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এদিকে মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই ট্রাম্পের ঘোষণায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণার পরই রাস্তায় নেমে আসেন লেবাননের বাসিন্দারা। গাড়ির হর্ন বাজিয়ে ও বিজয় চিহ্ন দেখিয়ে আনন্দ উল্লাস করেন তারা। দীর্ঘদিনের সংঘাতের পর এই স্বল্প সময়ের শান্তি এখন স্বস্তির কারণ হয়ে উঠেছে লেবানিজদের জন্য। দক্ষিণাঞ্চল তার মানুষের কারণেই আলোকিত। যারা আমাদের ফিরে আসার পথ তৈরি করেছেন, সেই শহীদদের প্রতি আল্লাহ রহম করুন। যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েল গোলাবর্ষণ করে। পাশাপাশি ওই এলাকায় ব্যাপক সামরিক তৎপরতা চালানো হয়। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানায় এনএনএ। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 দিনের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করেন। চুক্তি নিশ্চিত করার আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে চমৎকার আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, ওমান, জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা। তবে মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই লেবাননের সঙ্গে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দেশ দুটিকে আলোচনা টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখতে বুধবার রাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এদিন তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় গুরুত্ব পায় ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলমান আছে বলে জানিয়েছে ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিতীয় দফায় বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এমনকি যতদিন প্রয়োজন ততদিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে বলেও জানান তিনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সামনে তিনি আরও দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। একই বিবৃতিতে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বলেন, অবরোধের আওতামুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকেও লক্ষ্যবস্তু বানাবে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে ইরান। ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরে পাকিস্তান সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, রোববারের মধ্যে আবার আলোচনায় বসতে পারে ওয়াশিংটন, তেহরান। এদিকে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আইআরজিসির কমান্ডার আলী আবদুল্লাহির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সংঘাত বন্ধে আলোচনার বিকল্প নেই বলে জানিয়েছে চীন। ইরানের বিরুদ্ধে সংঘাত খুব শিগগিরই শেষ হচ্ছে। গেল কয়েকদিন ধরে এ বার্তায় দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, চুক্তির যেসব শর্তে ইরান এখন রাজি হচ্ছে, 2 মাস আগেও তারা এসব বিষয়ে অসম্মতি জানাতো। চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরান শান্তি চুক্তিতে রাজি হলে তাতে সই করতে পাকিস্তান সফরে যেতে পারেন তিনি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান দারুণ ভূমিকা পালন করছে। ইরানের সঙ্গে চুক্তি যদি ইসলামাবাদে সই হয় তাহলে আমি যেতে পারি। ফিল্ড মার্শাল অসাধারণ একজন ব্যক্তিত্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রীও খুব ভালো কাজ করছেন, তাই আমি যেতে পারি। তারা আমাকে চায়। মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বলেন, মুসলিম বিশ্বকে বিভক্ত করার পেছনে ইসরায়েলি ষড়যন্ত্র রয়েছে এবং সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। এদিন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর আলী আবদুল্লাহির সঙ্গে সাক্ষাৎ করেন আসিম মুনির। এদিকে চীনও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত আলোচনা টেবিলে ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি অবকাঠামোর ক্ষতির পরিমাণ 58 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বলে জানিয়েছে গবেষণা ও জ্বালানি বিষয়ক কোম্পানি রিস্টার্ট এনার্জি। সংঘাতে তেল গ্যাস স্থাপনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশভেদে, যা পুনরুদ্ধারে বেশ সময় লাগতে পারে। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও পড়বে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালানো হয়। গবেষণা ও জ্বালানি বিষয়ক কোম্পানি রিস্টার্ট এনার্জির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে এসব জ্বালানি খাতের অবকাঠামো পুনর্গঠনে মোট ব্যয় 58 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এর মধ্যে তেল ও গ্যাস স্থাপনাগুলোর ক্ষতি প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলার। 3 সপ্তাহ আগেও এই ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল 25 বিলিয়ন ডলার, যা এখন দ্বিগুণেরও বেশি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ব্যয় হবে রিফাইনিং ও পেট্রোকেমিক্যাল খাতে। এসব স্থাপনার জটিলতা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পুনর্গঠন ব্যয় বেড়েছে। পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও পানি শোধন খাতেও অতিরিক্ত 3 থেকে 8 বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশভেদে ক্ষতির মাত্রা ও পুনরুদ্ধারের সময় আলাদা হতে পারে। ইরানের গ্যাস প্রক্রিয়াজাতকরণ, রিফাইনিং ও রপ্তানি অবকাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনর্গঠন ব্যয় 19 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। অন্যদিকে কাতারের ক্ষেত্রে ক্ষতি তুলনামূলক সীমিত হলেও রাস লাফান শিল্প এলাকায় প্রযুক্তিগতভাবে জটিল মেরামত কাজের প্রয়োজন হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই পুনর্গঠন কাজ নতুন উৎপাদন ক্ষমতা তৈরি করবে না, বরং বিদ্যমান সক্ষমতাকে অন্যদিকে সরিয়ে দেবে। এতে প্রকল্পে বিলম্ব ও বৈশ্বিক জ্বালানি বিনিয়োগে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যন্ত্রপাতি ও দক্ষ জনবল সংগ্রহে বিলম্বই পুনরুদ্ধারের সময় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি আলোচনায় এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু তেহরানের জব্দ হয়ে থাকা বিপুল বৈদেশিক সম্পদ। তেল বিক্রির আয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবই আটকে রয়েছে বিভিন্ন দেশে। বিশ্লেষকদের মতে, এই অর্থ মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার গুরুত্বপূর্ণ একটি শর্ত তাদের জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। আসন্ন দ্বিতীয় ধাপের ওয়াশিংটন তেহরান বৈঠককে ঘিরে আবারও আলোচনায় এসেছে এই ইস্যু। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইরানের প্রায় 100 বিলিয়ন ডলারের সম্পদ আটকে আছে, যা মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। এসব অর্থ বর্তমানে চীন, ভারত, ইরাক, কাতার, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে রয়েছে। উদাহরণ হিসেবে চীনে অন্তত 20 বিলিয়ন ডলার, ভারতে প্রায় 7 বিলিয়ন, ইরাকে 6 বিলিয়ন, কাতারে 6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে প্রায় 2 বিলিয়ন ডলার জব্দ রয়েছে। এর সম্পদ জব্দের সূচনা ঘটে 1979 সালে। তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের সম্পদ জব্দ করে। পরবর্তীতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একাধিক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে। জব্দকৃত সম্পদ মূলত আন্তর্জাতিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব এবং আর্থিক প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে। নিষেধাজ্ঞা, আদালতের নির্দেশ বা নীতিগত সীমাবদ্ধতার কারণে ইরান এই অর্থ উত্তোলন, স্থানান্তর বা বিনিয়োগ করতে পারে না। অর্থাৎ নিজস্ব তেল বিক্রির আয় থাকলেও তা ব্যবহার করার ক্ষমতা সীমিত। সমালোচকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বিনিয়োগ সংকট তৈরি হয়েছে। এই অর্থ ফেরত এলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, রিয়ালের মান স্থিতিশীল হতে পারে এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। পাশাপাশি তেল খাত, বিদ্যুৎ, পানি ও অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ সম্ভব হবে। বিশ্লেষকদের মতে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন, শিল্প খাতের আধুনিকায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারেও এই সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বোমার আঘাতে শুধু মানুষ নয়, ক্ষতবিক্ষত হয়েছে ইতিহাসও। ইরানের শত শত বছরের পুরানো প্রাসাদ, ঐতিহ্য আর সংস্কৃতি নিদর্শনে এখন ধ্বংসের চিহ্ন। ভাঙা কাঁচ, ধুলোমাখা সিংহাসন সহ সবকিছুই যেন অতীতের এক নিঃশব্দ আর্তনাদ বয়ে বেড়াচ্ছে। এই ক্ষতি শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ইতিহাসের ক্ষয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইরানের রাজধানী তেহরানের গোলেস্তান প্রাসাদ ও সাদাবাদ কমপ্লেক্সে যুদ্ধের ছাপ স্পষ্ট। শত শত বছরের ইতিহাস বহন করা দেয়ালে দেখা গিয়েছে ফাটল, জানালার কাঁচ ভেঙে পড়ে আছে মেঝেতে। প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা জানালা আর সতর্কবার্তার সাইনবোর্ড যেন চেষ্টা করছে ইতিহাসকে আরেকটু সময় বাঁচিয়ে রাখতে। গোলেস্তান প্রাসাদের ভেতরে 350 বছরের পুরানো মার্বেল সিংহাসন তাখতে মারমারও ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা পায়নি। প্রাসাদের কর্মীরা জানান এই স্থাপনাটি ফতে আলী শাহের আমলের এবং এটি প্রাসাদের অন্যতম প্রাচীন অংশ। একই সঙ্গে 150 বছরের বেশি পুরানো হল অফ মিরর্সের ছাদ ও কাঁচ ভেঙে পড়েছে, যা ঐতিহ্যগত কারুকার্যের বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ইস্পাহান শহরেরও একই দৃশ্য। ঐতিহাসিক নিদর্শনের অন্যতম স্থান গভর্নরের কার্যালয়েও এই হামলার হাত থেকে রেহাই পায়নি। স্থানীয়রা দাবি করেন ইস্পাহান শুধুমাত্র একটি শহর নয়, বরং সমগ্র বিশ্বের সম্পদ। এই ঐতিহ্যের প্রতি আঘাত মানে গোটা বিশ্বের ইতিহাসের ওপর আঘাত। ইস্পাহান শহর কেবল ইস্পাহান প্রদেশের অন্তর্ভুক্ত নয়, কিংবা ইস্পাহানের মানুষের একারও নয়। এই শহর কেবল ইরানের মানুষের সম্পত্তি নয়, এই শহর বিশ্বের উত্তরাধিকার। এই ঐতিহ্যকে সম্মান জানানো উচিত এবং এর প্রতি সম্মান কখনোই লঙ্ঘন করা উচিত নয়। নাকসে জাহানের মতো স্থাপনাগুলোর আশপাশে হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। ইস্পাহানে রয়েছে 22,000-এর বেশি ঐতিহাসিক নিদর্শন, আর এসব ঐতিহ্যের ভবিষ্যৎ নিয়ে এর মধ্যেই উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে সরাসরি আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস। কায়রোতে গোপন বৈঠকে উঠে এসেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ, মানবিক সহায়তা আর ইসরায়েলের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্ন। মধ্যপ্রাচ্যের এই সংলাপ নতুন করে কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। মিশরের রাজধানী কায়রোতে প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও হামাস। সূত্রের বরাতে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়েল লাইটস্টোন, আর হামাসের পক্ষে প্রধান আলোচক ছিলেন খলিল আল হাইয়া। মার্কিন পররাষ্ট্র দফতর কিছু না জানালেও এই বৈঠককে গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈঠকের মূল আলোচনায় উঠে আসে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন প্রসঙ্গ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং অবরোধ শিথিলের দাবিতে জোর দেন আল হাইয়া। একই সঙ্গে এই শর্ত পূরণ না হলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবে গুরুত্ব পাচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ। সূত্র বলছে, ইসরায়েল প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হলেও তার বিনিময়ে হামাসের অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি চেয়েছে। তবে হামাস এই প্রস্তাবকে অসম ভারসাম্যপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে। উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ এবং নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি তুলেছে সংগঠনটি। গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় বন্ধ হয়নি ইসরায়েলি হামলা। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি চুক্তির পরও দখলদারদের হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে গাজা শাসন, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এসব প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে বিভিন্ন শহর। কিয়েভের পাল্টা আক্রমণে রাশিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। দুপক্ষের এই হামলায় শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন লক্ষ্য করে রাতভর 700-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। লক্ষ্যবস্তু করা হয় ইউক্রেনের বিভিন্ন শহর। রাজধানী কিয়েভ, বন্দরনগরী ওডেসা এবং শিল্পনগরী দিনিপ্রুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কিয়েভে মধ্যরাতে সাইরেন বেজে ওঠার পরপরই শুরু হয় বিস্ফোরণ। একটি বহুতল ভবনে সরাসরি আঘাত হানে রাশিয়ার ড্রোন। এতে ভবনটি ধসে পড়ে। শহর কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে 12 বছর বয়সী শিশু রয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানায় 600-র বেশি ড্রোন ও 44টি ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশিরভাগই ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবুও 26টি স্থানে সরাসরি আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের একাধিক শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল নয়, বরং নিষেধাজ্ঞা আরও জোরদার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি, যা রাশিয়ার ব্যালিস্টিক হামলা প্রতিহত করার একমাত্র কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা। পাল্টা হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলেও প্রাণহানির খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির পরও উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনার পথ অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের পঞ্চম বছরে এসে সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও পাল্টাপাল্টি হামলায় তা আরও বহুদূর গড়াবে বলে মত তাদের। মানুষ নয়, দৌড়াবে রোবট, আর সেই দৌড়েই নির্ধারণ হবে ভবিষ্যতের প্রযুক্তির গতি। চীনের হিউম্যানয়েড রোবটের দ্রুততা পরীক্ষা করতে বেইজিংয়ের রাস্তায় মধ্যরাতেই হয় এই অনুশীলন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া পরীক্ষামূলক দৌড় চলে রোববার ভোর পর্যন্ত। বিশ্বজুড়ে যখন বাজছে অস্ত্রের ঝঞ্ঝরানি, সমরাস্ত্র আধুনিক থেকে অত্যাধুনিক করার দৌড়ে যখন পশ্চিমা দেশগুলো, তখন নীরবে চীন এগিয়ে যাচ্ছে তার নিজস্ব প্রযুক্তির উন্নতকরণে। কয়েকদিন পরপরই শি প্রশাসন নিয়ে আসছে আরও উন্নত মানুষের মতো দেখতে রোবট। চীনা নতুন বছরে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল রোবটের নাচ দেখিয়ে। এবার তারা সামনে আনছে রোবট কত দ্রুত দৌড়াতে পারে সে বিষয়টি। আর সে পরীক্ষা চালাতে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবটের দৌড় প্রতিযোগিতা। আগামী রোববার এই প্রতিযোগিতা উপলক্ষে আগে থেকে পরীক্ষামূলক একটি রিহার্সাল করে নিল 70টির বেশি রোবট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ পরীক্ষামূলক দৌড় চলে রোববার ভোর পর্যন্ত। 21 কিলোমিটারের বেশি দীর্ঘ রুটে বাস্তব দৌড়ের মতোই সময়, নিয়ম এবং সহায়তা ব্যবস্থা অনুসরণ করা হয়। শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে পরিবেশ বান্ধব পার্ক পর্যন্ত বিভিন্ন ধরনের পথে রোবটের সক্ষমতা পরীক্ষা করা হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবট এবং দূর থেকে নিয়ন্ত্রিত রোবট। গত বছরের তুলনায় অংশগ্রহণ প্রায় 5 গুণ বেড়ে এবার 100-র বেশি দলে পৌঁছেছে। এর মধ্যে প্রায় 40% দল স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে। তবে এই পরীক্ষায় প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতাও সামনে এসেছে। কিছু রোবটের মোটর অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা দেখা গেছে। কিছু দলের মতে রোবটের জয়েন্ট ঠান্ডা রাখা এবং অ্যালগোরিদম উন্নত করা জরুরি হয়ে পড়েছে। তারপরও প্রথমবারের মতো এত দীর্ঘ পথ পাড়ি দিতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা।